শুক্র এবং শনি রাত ৯টা থেকে আমরা প্র্যাকটিস ওরিয়েন্টেড ক্লাস করব। একদিন রিডিং, একদিন লিসনিং, একদিন রাইটিং, একদিন স্পিকিং। এই প্র্যাকটিস ওরিয়েন্টেড ক্লাসে মূলত আইএলটিএস পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করব এবং সেই সাথে সাথে জেনারেল ইংলিশের ইমপ্রুভমেন্টের জন্য যে প্র্যাকটিসটা দরকার সেটা আমরা করব। সো এটা কোনো শুরু বা শেষ বা ধারাবাহিকতার কোনো বিষয় নাই। আপনি যে পর্যায় থেকে শুরু করেন না কেন, ইটস অল দ্য সেম ফর এভরিওয়ান। আপনারা যেদিন ভর্তি হয়েছেন সেই দিন রাতের বেলা রাত ১২টার পরে একটা কনফার্মেশন এসএমএস আপনাদের ফোনে যাওয়ার কথা, যেখানে একটা ডিটেইল গাইডলাইন থাকবে। একটা লিংক থাকার কথা যেখানে একটা IELTS কোর্স ডিটেইল গাইডলাইন ছিল। সো সেটা যদি কারো কাছে না থেকে থাকে, এটা আমি একটু পরে আপনাদেরকে দিয়ে দিব। সেই ডিটেইল গাইডলাইনের মধ্যে আপনি যখন ঢুকবেন তখন এরকম একটা পেজ দেখতে পাবেন। সবার শুরুতেই এখানে দেখতে পাবেন যে শুক্র এবং শনিবার রাত ৯টার যে ক্লাসটা, ওই ক্লাসের লিঙ্কটা এখানে দেওয়া আছে। ক্লাসের লিঙ্ক কিন্তু চেঞ্জ হয় না। এই সেইম লিঙ্কেই প্রত্যেক শুক্র এবং শনিবার রাত ৯টা থেকে ক্লাস হবে। আপনার কাছে প্রত্যেক সপ্তাহে কিন্তু আলাদা করে আর ক্লাসের লিঙ্ক পাঠানো হবে না। সো এই সেইম লিঙ্কে প্রত্যেক শুক্র শনিবার রাত ৯টায় আপনি নিজ দায়িত্বে ক্লাসে জয়েন করবেন। যদি কোনোদিন ক্লাস চেঞ্জ হয় বা ক্লাসের টাইমিং চেঞ্জ হয় অথবা ক্লাস ক্যানসেল হয় তাহলে আমরা গ্রুপ থেকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। সো এই লিঙ্কেই প্রত্যেক সপ্তাহে ক্লাস হবে। তারপর হচ্ছে যদি আপনি কোনো ক্লাসে সময় মতো উপস্থিত থাকতে না পারেন, অর্থাৎ কোনো লাইভ ক্লাস যদি মিস করেন, ওই লাইভ ক্লাসের রেকর্ডিং গুলো কোত্থেকে পাবেন সেই লিঙ্কটাও দেওয়া আছে। তারপর রবি, মঙ্গল, বৃহস্পতিবারের যে ভিডিও রেকর্ডেড ক্লাস, সেই ভিডিও রেকর্ডেড ক্লাস আপনি কোত্থেকে পাবেন? সেই ভিডিও রেকর্ডেড ক্লাসের লিঙ্কটা এখানে দেওয়া আছে। রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 10:30টার সময় এখানে এই লিঙ্কে গেলেই আপনি নতুন ভিডিও রেকর্ডেড ক্লাস আপলোডেড দেখতে পাবেন। অনেকগুলো ক্লাস আগে থেকে এখানে আপলোড করা আছে যেগুলো আপনি আপনার কোর্সের শুরুতে সুবিধার জন্য আপনি এগুলো দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে পিডিএফ বই যদি কারো কাছে না থেকে থাকে, এখানে পিডিএফ বইয়ের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে আপনি পিডিএফ বই ডাউনলোড করে নিতে পারবেন। তারপর স্পিকিং প্র্যাকটিস গ্রুপ প্রত্যেক মঙ্গলবার দিন সন্ধ্যা ৭টার সময় আমাদের স্পিকিং প্র্যাকটিসের অ্যাক্টিভিটি হয়। সো এই স্পিকিং প্র্যাকটিস গ্রুপের লিঙ্কটা এখানে দেওয়া আছে। সো কেউ যদি স্পিকিং প্র্যাকটিস গ্রুপে যুক্ত না হয়ে থাকেন, এখান থেকে যুক্ত হয়ে নেবেন। তারপরে কোর্স সংক্রান্ত অন্যান্য যেকোনো ঘোষণা কিভাবে পাবেন? IELTS গ্রুপ BSDC নামে আমাদের যে মাস্টার গ্রুপটা আছে, সেখান থেকে আমরা কোর্সের সকল কিছু পরিচালনা করি। সকল অ্যানাউন্সমেন্ট, তথ্য, ঘোষণা সবকিছু ওই গ্রুপ থেকে পাবেন। সো ওই গ্রুপের মেম্বার অলরেডি আপনারা সবাই থাকার কথা। যদি কেউ না থেকে থাকেন, গ্রুপের লিঙ্কটা আবারও এখানে দেওয়া আছে, যুক্ত হয়ে নেবেন। এবং গ্রুপে যুক্ত হওয়ার পরে সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয়টা হচ্ছে আপনার নোটিফিকেশন অন করে রাখা গ্রুপের। এই নোটিফিকেশনটা কিভাবে অন করবেন সেটার একটা টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে। সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা যদি জানা থাকে তাহলে তো খুবই ভালো। গ্রুপের নোটিফিকেশন ফর অল পোস্ট অন করে রাখবেন। আদারওয়াইজ গ্রুপ থেকে যদি কোনো অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়, আপনি যদি সেটা না দেখেন, সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সো অবশ্যই গ্রুপের নোটিফিকেশনটা আপনার নিজ দায়িত্বে অন করে রাখতে হবে। এটা আমাদের পক্ষ থেকে অন করার কোনো অপশন নাই। তারপর হচ্ছে ৩ মাস শেষ হয়ে যাওয়ার পর আপনি যে সার্টিফিকেটটার জন্য আমাদের যে কোর্স পার্টিসিপেশন সার্টিফিকেটটা সেটার জন্য রিকোয়েস্ট করার একটা ফর্ম দেওয়া আছে। এই ফর্মটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও যদি কোর্স সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে, কোর্স চলাকালীন কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে এখানে একটা ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। এই ইমেইল অ্যাড্রেসে ইমেইল করলে আমরা ১ দিনের মধ্যে আপনার প্রশ্ন জিজ্ঞাসা বা আপনার যে প্রবলেম হচ্ছে সেটা সলিউশন করে দেব। সো দ্যাটস বেসিক্যালি ইট। এই যে গাইডলাইনের লিঙ্কটা, এটা সবার কাছে ইতিমধ্যেই থাকার কথা। তারপরেও আমি একটু আপনাদেরকে Zoom এর চ্যাট সেকশন আরেকবার একটু দিয়ে দিচ্ছি। সবাই লিঙ্কটা কপি করে রেখে আমাকে একটু ইয়েস লিখে কনফার্ম করেন যে সবার কাছে এখন এই গাইডলাইনের লিঙ্কটা আছে। এই গাইডলাইনের লিঙ্কটা কিন্তু সবার সেভ করে রাখতে হবে। ইটস ভেরি ইম্পোর্টেন্ট, কারণ কোর্স চলাকালীন সকল কিছু আপনার এই গাইডলাইনের মধ্যে যা কিছু দেওয়া আছে সেখান থেকে আপনি কালেক্ট করতে হবে। সবাইকে এই জিনিসগুলো নিজ দায়িত্বে করতে হবে, কারণ আমাদের এখানে খুব লো কস্টের কোর্স এবং আমাদের নাম্বার অফ স্টুডেন্ট বেশি হওয়ার কারণে আমরা সবাইকে কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি কি করছেন না করছেন এটা মনিটর করা আমাদের পক্ষে সম্ভব হবে না। সো অবশ্যই আপনাকে নিজ দায়িত্বে এখান থেকে জিনিসপত্র কালেক্ট করে নিতে হবে, ক্লাসে জয়েন করতে হবে। আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু বেনিফিট এনিথিং ফ্রম হিয়ার। সো উইথআউট এনি ফার্দার এডু লেটস স্টার্ট দ্য ক্লাস। আমরা ক্লাস শুরু করে দেই। রিডিং ক্লাস এই কথাটা একটু সবাই জুমের চ্যাট সেকশনে লিখে ফেলেন, যাতে করে আমি বুঝতে পারি যারা এই ক্লাসে অংশগ্রহণ করছেন সবাই ক্লাসটা ঠিকঠাক মতো ফলো করছেন। আইএলস এর যে 4টা মডিউল, এই 4টা মডিউলের মধ্যে সবচেয়ে কঠিন মডিউলটা আমার মতে এবং অনেকের মতেই হচ্ছে রিডিং মডিউল। এই রিডিং মডিউলে আপনার মার্ক তোলাটা সবচেয়ে কঠিন, কারণ টাইম ম্যানেজমেন্টটা এখানে সবচেয়ে বড় ইস্যু। ১ ঘন্টার একটা পরীক্ষা হয়। ৩টা প্যাসেজ পড়ে সেই ৩টা প্যাসেজের উপরে আপনাকে ৪০টা প্রশ্নের উত্তর করতে হয়। এই যে ৪০টা প্রশ্নের উত্তর, এই প্রশ্নগুলো অনেক রকমের থাকে। প্রায় ১৪ থেকে ১৫ রকমের প্রশ্ন থাকতে পারে। একসাথে ১৪-১৫ রকমের প্রশ্ন থাকে না, বাট ১৪ থেকে ১৫ রকমের প্রশ্ন থাকতে পারে। একটা টেস্টে হয়তো
4, 5 বা 6 ধরনের প্রশ্ন থাকে। সেখান থেকে ফিলিং দ্য গ্যাপ থাকে, ম্যাচ মেকিং থাকে, ম্যাচ দ্য হেডিং থাকে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে, অন্যান্য অনেক ধরনের প্রশ্ন থাকে। সো আমরা রিডিং মডিউলের যখন প্র্যাকটিস করব, তখন আমরা যেটা করব, আমাদের যে সবচেয়ে ইম্পোর্টেন্ট স্কিলটা এখানে সেটা হচ্ছে কত দ্রুত আমরা একটা প্যাসেজ পড়ে সেই প্যাসেজের মূল তথ্য জেনে বুঝে আমরা কিছু প্রশ্নের উত্তর করতে পারি। যখন আমরা ১ম দিকে ক্লাসে প্র্যাকটিস করব, তখন কিন্তু আমাদের টাইম ম্যানেজ করার চেয়ে সবচেয়ে বড় ইম্পোর্টেন্ট ব্যাপারটা থাকবে, আমি ইংরেজি কথা পড়ে বা ইংরেজি লেখা পড়ে সেই লেখাটা থেকে প্রশ্নের উত্তর করতে পারি কিনা। এইটার স্কিলটা আমি কত বেটার ডেভেলপ করতে পারবো, তার উপরেই আমার IELTS পরীক্ষার রিডিং এর মার্ক তো নির্ভর করবেই। সেই সাথে, সাথে ইংলিশ রিডিং এর স্কিলটাও সেটার উপর নির্ভর করবে। কারো যদি উদ্দেশ্য হয় যে IELTS পরীক্ষা দেওয়া, সেক্ষেত্রে তার জন্য হেল্পফুল হবে। কারো যদি উদ্দেশ্য হয় যে না, IELTS পরীক্ষা দেব না, শুধু ইংলিশ রিডিংটা ইমপ্রুভ করব, তার জন্য হেল্পফুল হবে। সো আর কথা না বাড়িয়ে আমরা প্যাসেজে ঢুকে যাচ্ছি। সো সবাই ১ম এই এই প্যাসেজটার যে টাইটেলটা আছে, এই টাইটেলটা একটু চ্যাট সেকশনে লিখে ফেলেন, দ্য গাইডেন্স কাউন্সেলর। দ্য গাইডেন্স কাউন্সেলর। এবং এইখানে যে লিঙ্ক থেকে আমরা করছি, সেই লিঙ্কটা আমি ক্লাসের শেষে আপনাদেরকে জুমের চ্যাট সেকশনে দিয়ে দিব, যাতে করে পরবর্তীতে আপনারা নিজেরাও বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন। দ্য গাইডেন্স কাউন্সেলর। ওকে? দ্য গাইডেন্স কাউন্সেলর। দিস ইজ দ্য টাইটেল টু দিস প্যাসেজ। সো লেটস স্টার্ট রিডিং। আমরা প্যাসেজটা পড়তে শুরু করি এবং তারপরে আমরা আসলে আসলে আস্তে, আস্তে বুঝতে পারবো যে what this passage is about. Okay? In the final weeks of every academic year, all the students of at my school have to meet with our so-called guidance counselors. তার মানে হচ্ছে প্রত্যেক একাডেমিক বর্ষের, মানে প্রত্যেক শিক্ষাবর্ষের শেষে যে কিছু সপ্তাহ থাকে, শেষ কিছু সপ্তাহে ফাইনাল উইকস, শেষ কিছু সপ্তাহে প্রত্যেকটা ছাত্রকে, আমার স্কুলের যে সকল ছাত্রছাত্রী, তাদেরকে দেখা করতে হয় কার সাথে? দেখা করতে হয় গাইডেন্স কাউন্সেলরের সাথে। সো কল্ড গাইডেন্স কাউন্সেলর। যারা হচ্ছে আপনাকে বিভিন্ন পরামর্শ প্রদান করে। সো সেই পরামর্শ যারা প্রদান করে তাদেরকেই গাইডেন্স কাউন্সেলর বলা হচ্ছে। ইটস অ্যান অড নেম। এই যে গাইডেন্স কাউন্সেলর নামটা, এই নামটা একটু অড। আচ্ছা, এখন আমি যখন এই রিডিং প্যাসেজটা পড়বো, তখন আপনাদের কাজ কি হবে? আপনারা কি বসে থাকবেন? আপনারা কিন্তু বসে থাকবেন না। প্রত্যেকটা সেন্টেন্সের, এই যে দেখেন এই সেন্টেন্সটা যেটা আমরা পড়লাম, এই সেন্টেন্সের কিছু কিওয়ার্ড আছে বা কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে, যে শব্দগুলো একটা সেন্টেন্সকে পরবর্তীতে যখন আপনি প্রশ্নের উত্তর করতে যাবেন, তখন আপনাকে এই সেন্টেন্সটা মনে রাখতে সাহায্য করবে। এই ওয়ার্ডটা আপনার ক্ষেত্রে একরকম হতে পারে, আমার ক্ষেত্রে একরকম হতে পারে। আপনার হয়তো একাডেমিক ইয়ার এই কথাটা দিয়ে এই সেন্টেন্সকে মনে পড়তে পারে ভালো, অথবা কারো হয়তো মনে পড়তে পারে সো কল্ড গাইডেন্স কাউন্সেলর এই কথাটা দিয়ে। সো যার যেভাবে এই সেন্টেন্সটাকে মনে রাখতে সুবিধা হয়, সেভাবে সেই ওয়ার্ড বা ওয়ার্ড গুলো আপনি খাতায় লিখে ফেলেন বা চ্যাট সেকশনে লিখে ফেলেন। কেউ যদি খাতায় নোট নেন, দ্যাটস ভেরি গুড। বাট চেষ্টা করেন জুমের চ্যাট সেকশনে নোট করার জন্য, যাতে করে ক্লাসটা পার্টিসিপেটরি হয় এবং সবাই ইকুয়ালি পার্টিসিপেট করতে পারেন। সো একাডেমিক ইয়ার লিখে ফেলতে পারেন, অল স্টুডেন্টস লিখে ফেলতে পারেন, সো কল্ড গাইডেন্স কাউন্সিলর্স লিখে ফেলতে পারেন। সো আপনি এই সেন্টেন্সকে পরবর্তীতে যেভাবে মনে রাখতে পারবেন, সেভাবে এটা লিখে ফেলেন। সো এই হবে আপনাদের কাজ, এবং সেই সাথে, সাথে যে যেখানে উপস্থিত আছেন, আমার সাথে, সাথে জোরে, 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 জোরে এই প্রত্যেকটা সেন্টেন্স আপনারা পড়বেন, যাতে করে আপনাদের রিডিং প্র্যাকটিসটাও হয় এবং পরবর্তীতে আপনার জন্য ইটস ইজিয়ার ফর ইউ টু আনসার দ্য কোয়েশ্চেনস। আমরা যখন প্রশ্নে চলে যাব, তখন কিন্তু আমরা ফিরে এসে চেষ্টা করব এই প্যাসেজ যেন আমাদের দেখতে না হয়। যত বেশি আপনি ফিরে এসে প্যাসেজ দেখবেন, তত আপনার সময় নষ্ট হবে। অ্যাকচুয়াল পরীক্ষাতে কিন্তু আপনার সময় নাই। একদম ইটস আ হর্স রেস, একদম সময় নেই। অ্যাকচুয়াল পরীক্ষাতে ১ ঘন্টায় ৩ টা প্যাসেজ, ৪০ টা প্রশ্ন। বেশিরভাগই দেখা যায় ৪০ টা প্রশ্ন উত্তর করতে পারে না। সো ইউ হ্যাভ টু বি ভেরি শার্প অ্যান্ড ইউ হ্যাভ টু বি এবল টু ম্যানেজ টাইম ভেরি, ভেরি অ্যাকুরেটলি। আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু গেট গুড মার্কস। ওকে? সো তারপরের সেন্টেন্স আমরা চলে যাচ্ছি। ইটস অ্যান অড নেম, মানে এই নামটা একটু অদ্ভুত। I see my guidance counselor maybe 10 minutes a year. তার মানে হচ্ছে আমি বছরের মধ্যে মাত্র ১০ মিনিট আমার যিনি গাইডেন্স কাউন্সিলর আছে, তার সাথে আমি দেখা করতে চাই। অ্যান্ড শি নেভার প্রোভাইডস মাচ গাইডেন্স অর কাউন্সেল। এবং সে আমাকে খুব একটা ভালো যে দিক নির্দেশনা বা আমার কাউন্সেলিং করে, সেটা কিন্তু না। She just signs the paperwork and lets me set my schedule for the next school year. তার মানে হচ্ছে সে যে কাগজপত্র আছে সেটাতে সাইন করে এবং আমাকে নিজেকেই পরবর্তী যে স্কুলের যে পরবর্তী বর্ষ আছে, সেটার যে শিডিউল আছে, সেটা আমাকেই
ঠিক করতে দেয়। সো সে আমার খুব একটা কাজে আসে না। সো আমরা একটা প্যারাগ্রাফ পড়ে ফেলেছি। এই প্যারাগ্রাফ পড়ে আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে বছরের শেষ কিছু সপ্তাহে আমার যে স্কুলের যে সকল শিক্ষার্থীরা আছে তাদেরকে গাইডেন্স কাউন্সিলরের সাথে দেখা করতে হয়। গাইডেন্স কাউন্সিলর একটা অদ্ভুত নাম। এই ব্যক্তির সাথে আমি বছরে হয়তো মাত্র ১০ মিনিট দেখা করি। সে আমাকে তেমন কোনো গাইডেন্স প্রোভাইড করে না বা তেমন কোনো দিক নির্দেশনা দেয় না। সে খালি আ কাগজপত্রে সাইন করে এবং আমাকেই পরবর্তী স্কুল বর্ষের জন্য শিডিউল ঠিক করতে হয়। এই হচ্ছে আমরা ১ম প্যারাগ্রাফে জানতে পারলাম। সো আশা করি পরবর্তীতে যদি কোনো প্রশ্ন আসে এই প্যারাগ্রাফ রিলেটেড সেটা আমাদের কিছুটা হলেও মাথায় ধারণা থাকবে। সো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্যারাগ্রাফে। My appointment was scheduled for today. My appointment was scheduled for today. আশা করছি সবাই যেখানেই আছেন আমার সাথে জোরে, জোরে বলছেন। আপনি যদি লজ্জা পান বা আপনার আশেপাশে লোক থাকলে আপনি যদি উচ্চারণ করতে না চান, সেক্ষেত্রে কিন্তু আপনার লাইভ ক্লাসে অ্যাটেন্ড করার কোনো মানে নাই বা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করে আপনার কোনো বেনিফিট হবে না। সো আমি যেভাবে আপনাকে ইনস্ট্রাকশন বলছি সেই জিনিসগুলো কিন্তু আপনি অ্যাকচুয়াল যখন পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু আপনি you will feel যে না এইভাবে প্র্যাকটিস করাই হয়তো দরকার ছিল। My appointment was scheduled for today, so I left chemistry class early to go to Miss Watson's office. তার মানে আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই যে কাউন্সিলর, ওই ভদ্রমহিলার সাথে। So I left chemistry class early to go to Miss Watson's office. তার মানে হচ্ছে যে আমার আজকে যেহেতু তার সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল আমি কেমিস্ট্রি ক্লাস থেকে আগে বের হয়ে গিয়েছি। বের হয়ে গিয়ে আমি মিস ওয়াটসনের অফিসে গেলাম। ওকে? I had a light purple form in my hand where I'd already checked the boxes of all the classes I wanted to take. তার মানে হচ্ছে আমার হাতে একটা হালকা বেগুনি রঙের পার্পল কালারের একটা ফর্ম ছিল, লাইট পার্পল একটা ফর্ম ছিল এবং সেই ফর্মটা আমি অলরেডি ওই ফর্মের মধ্যে কোন, কোন ক্লাস আমি নিতে চাই, সেই ক্লাসটা অলরেডি টিক চিহ্ন দিয়ে আমি কিন্তু তার কাছে নিয়ে গিয়েছিলাম। যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন হয়তো, তারা হয়তো জানবেন যে প্রত্যেক সেমিস্টারে অ্যাডভাইজিং নামে একটা বিষয় থাকে। সো ওই অ্যাডভাইজিং করার জন্য একজন অ্যাডভাইজার থাকে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মাল্টিপল অ্যাডভাইজার্স থাকে। সো আপনি যখন তার কাছে যান তখন সে আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কোন কোর্স নিতে চান, কোন টাইমে নিতে চান, কোন টিচার নিতে চান, এগুলো জিজ্ঞেস করে আপনাকে সে অ্যাডভাইস করে যে আপনি আসলে আপনার জন্য কোনটা বেস্ট হবে। কিন্তু এখানে যে গল্পটা বা এখানে যে স্টোরিটা, এখানে এই যে স্টুডেন্টটা সে আসলে বলতে চাচ্ছে যে আমার তাকে দিয়ে খুব একটা বেনিফিট হয় না। আমি তো আগে থেকে সবকিছু দাগায় টাগায় নিয়ে যাচ্ছি। আমি কোন কোর্স করতে চাই সে খালি আমারটা শুনে হ্যাঁ নাতে উত্তর দিবে। ওকে। After a card greeting, Miss Watson slid her reading glasses down and studied my form. তার মানে হচ্ছে সে তার রুমে যাওয়ার পরে সে একটা সাদামাটা ভাবে আমাকে হাই হ্যালো বলে সে তার চশমাটা একটু নিচের দিকে নামাইলো এবং নামানোর পরে আমার ফর্মটা দেখা শুরু করলো। সো এই হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ থেকে আমরা জানতে পারলাম। সো এখানে আমি একটু দ্রুত যাচ্ছি কারণ আপনার অ্যাকচুয়াল যে পরীক্ষা হবে IELTS রিডিং টেস্ট এবং আপনি যেকোনো জায়গাতে যেকোনো রিডিং টেস্টে যান যেকোনো ক্ষেত্রে আপনার দ্রুত পড়ার দরকার হয়, তখন কিন্তু আপনার টাইমের দিকে অবশ্যই, অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি মনের মাধুরী মিশিয়ে সারাক্ষণ ধরে একটা লাইন পড়লেন, কিন্তু ওইদিকে আপনার ১৫ মিনিট চলে গেল আপনার ২ প্যারাগ্রাফ পড়তে, তাহলে কিন্তু আপনার খুব একটা বেনিফিট হবে না। ইংলিশ এই রিডিং পার্টটা অর্থাৎ আমরা ছোটবেলায় যে কম্প্রিহেনশন পড়েছি, সেখানে যদি কাউকে অফুরন্ত সময় দেওয়া হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই যে ইংরেজি পড়তে পারে সে সব প্রশ্নেরই উত্তর আল্টিমেটলি দিতে পারবে। কিন্তু এখানে মেইন চ্যালেঞ্জটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সো আমরা সেকেন্ড প্যারাগ্রাফ থেকে কি জানতে পারলাম? সেকেন্ড প্যারাগ্রাফ থেকে জানতে পারলাম যে ওই যে যিনি কথা বলছেন ফার্স্ট পারসন এর তিনি হচ্ছে আজকে তার অ্যাপয়েন্টমেন্ট সে যাচ্ছে কেমিস্ট্রি ক্লাস থেকে আগে বের হয়ে ওই মিস ওয়াটসন এর সাথে দেখা করতে। টিচার যিনি অ্যাডভাইজার তার নাম হচ্ছে ওয়াটসন, মিস ওয়াটসন। এই জিনিসটা কিন্তু অবশ্যই নোট নেবেন। তার হাতে একটা লাইট পার্পল ফর্ম ছিল যেটার মধ্যে সে আগে থেকেই দাগায় রাখছে বা আগে থেকেই ডিসাইড করে রাখছে যে কোন কোর্সটা সে নেবে। এবং তার ওই রুমে যাওয়ার পরে সে তাকে একটু হালকা একটু সাদামাটা একটা গ্রিটিং দিয়ে তারপরে তার গ্লাসটা চোখের চশমাটা একটু নামিয়ে সে তার ফর্মটা দেখা শুরু করলো। তারপর advanced calculus and physics she said incredulously. তার মানে হচ্ছে যে সে খুব অবাক হয়ে বলল advanced calculus and physics, are you sure you can manage all that? আপনি কি শিওর আপনি কি এই জিনিসগুলো নিয়ে আপনি ম্যানেজ করতে পারবেন? So of course I can, I say, taken aback by her gal. তার মানে হচ্ছে সে তার কথায় কিছুটা মানে পিছু হটে গিয়ে বা কিছুটা অবাক হয়ে গিয়ে সে বলল যে of course I can, কেন পারবো না? I have the best grades in my chemistry class right now. আমার এখন কেমিস্ট্রি ক্লাসের মধ্যে আমার সবচেয়ে ভালো।
And besides, I want to become an engineer, so I need to learn a lot about science and math. তার মানে হচ্ছে একে তো কেমিস্ট্রি ক্লাসের মধ্যে আমার মার্ক সবচেয়ে ভালো, তার উপরে আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই এবং আমার সে কারণে সায়েন্স এবং ম্যাথ সম্পর্কে আমার অবশ্যই বেশি করে শিখতে হবে। সো সে ওই ভদ্র মহিলা যে তাকে একটু স্ক্রুটিনাইজ করলো বা তাকে একটু দেখে একটু হালকা একটু বলল যে তুমি কি পারবা, এটা সে একটু অন্যভাবে নিল এবং পরবর্তীতে সে তার যুক্তি উপস্থাপন করলো যে আমার এই কারণে ম্যাথস এবং সায়েন্সে যেহেতু আমার ভালো করতে হবে, সো দ্যাট আই ক্যান বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, এই কারণে আমার অ্যাডভান্স ক্যালকুলাস এন্ড ফিজিক্স আমি নিতে চাই। সো সবাই কিন্তু অবশ্যই নোট নেবেন। আমি একটু দেখি জুমের চ্যাট সেকশনে সবাই নোট নিচ্ছেন কিনা বা পার্টিসিপেট করছেন কিনা। ক্লাস কোঅর্ডিনেটর যিনি আছেন, আপনি একটু অবশ্যই সবার ব্যাপারটা খেয়াল রাখবেন। কেউ যদি এখানে না লেখেন তাহলে অবশ্যই জুমের চ্যাট সেকশনে লিখে দিতে হবে যে আমি খাতায় নোট নিচ্ছি, বা এরকম কিছু একটা লিখে দিতে হবে যে আই এম টেকিং নোটস ইন মাই ওন কপি, যাতে করে আমরা বুঝতে পারি যারা ক্লাসে উপস্থিত আছেন সবাই ক্লাসটা মাইনিউটলি ফলো করছেন এবং ইনস্ট্রাকশন গুলো ফলো করছেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ ফলো দ্য ইনস্ট্রাকশনস পয়েন্ট টু পয়েন্ট। ওকে, তারপরে আই ডোন্ট নো, শি স্টার্টেড, those grades might slip if you take too many challenging classes at the same time. তার মানে হচ্ছে সে একটু টিটকারি সুরেই বলল যে আমি আসলে জানি না তোমার যে এই যে গ্রেডস গুলা, অর্থাৎ তুমি এখন যে খুব ভালো মার্ক পাচ্ছ, দ্যাট মাইট স্লিপ, মানে সেটা কমে যেতে পারে যদি তুমি বেশি চ্যালেঞ্জিং ক্লাস, অনেকগুলা চ্যালেঞ্জিং ক্লাস একটা টাইমে নিয়ে ফেলো। অনেক বেশি কোর্স যদি এক টাইমে নিয়ে ফেলো তাহলে হয়তো সেই এখন যে মার্কটা পাচ্ছ সেই মার্কটা ভবিষ্যতে নাও পেতে পারো। উই ডোন্ট ওয়ান্ট ইউ টু বার্ন আউট ফ্রম দ্য স্ট্রেস। তার মানে তুমি জানো এই যে স্ট্রেসের কারণে, এই যে স্ট্রেসের কারণে তুমি যেন একদম ভূপাতিত না হয়ে যাও, তোমার যেন একদম ম্যাক্সিমাম হয়ে না যায়, মানে এই স্ট্রেসটা যেন তোমার মাথায় চড়ে না বসে। ঠিক আছে, বার্ন আউট মানে হচ্ছে একদম অতিরিক্ত হয়ে যাওয়া আর কি। সো আই ক্যান হ্যান্ডেল ইট, আই রিপ্লাইড উইথ অ্যান আনইজি স্মাইল। তার মানে আমি একটু আনইজি একটা হাসি দিয়ে বললাম যে আই ক্যান হ্যান্ডেল ইট, আমি এটা হ্যান্ডেল করতে পারবো। আই ডিডন্ট ওয়ান্ট টু সিম রুড অর ইম্পোর্টেন্ট, বাট আই ওয়াজ ইনসাল্টেড বাই হার ল্যাক অফ ফেথ ইন মি। মানে আমি খুব একটা রুড হতে চাইনি তার সাথে, কিন্তু আমি অথবা তার সাথে খুব একটা মানে উদ্ধত্যপূর্ণ আচরণ আমি করতে চাই নাই, কিন্তু আমি তার কথায় খুব ইনসাল্টেড ফিল করেছি কারণ সে আমার প্রতি তার খুব একটা আস্থা ছিল না। মেবি ইউ কুড স্পিক উইথ মাই কারেন্ট টিচার্স অর কল মাই প্যারেন্টস, they'll tell you। তার মানে আপনি হয়তো আমার টিচারদের সাথে কথা বলতে পারেন অথবা আমার বাবা মাকে ফোন করতে পারেন, তারা আপনাকে বলে দিবে যে আমি আদৌ এটা পারার যোগ্যতা রাখি কিনা। সে একটু রেগেই গেছে, বাট সেটা ওইভাবে প্রকাশ না করে সেটা ওইটা গুছিয়ে বলল যে আপনি যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাবা মাকে ফোন করেন বা আমার টিচারদের সাথে কন্ট্যাক্ট করেন। ওকে, তারপরে নো 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 টাইম ফর দ্যাট, শি ইন্টারাপ্টেড, মানে আমার ওইটা করার সময় নাই। শি ইন্টারাপ্টেড অ্যাবসেন্ট মাইন্ডেডলি signing the purple form, I have another 10 advisory meetings this hour। তার মানে সে একটু অবচেতন মনেই অ্যাবসেন্ট মাইন্ডেডলি একটু বললো যে না 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 আমার এত সময় নাই, এবং বলল যে ওই পার্পল ফর্মটা সে সাইন করে দিল এবং বলল আমার আরো 10টা অ্যাডভাইজারি মিটিং আজকে আছে, মানে এই যে মিটিংটা চলতেছে এটার মতোই। Best of luck with your classes next year, but don't be afraid to make an appointment with me if you need to drop anything later। তার মানে বলল যে আগামী বছরের জন্য শুভকামনা এবং আমার সাথে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট করতে একদমই ভুলবেন না যদি আপনার কোনো কোর্স ড্রপ করতে হয়। সো অনেক সময় দেখা যায় যে আপনি 4টা বা 5টা কোর্স নিলেন, তারপরে একটা আপনার টাইম মিলতেছে না বা একটা টিচার পছন্দ হয়নি, তখন আপনি একটা কোর্স বাদ দিয়ে দিতে পারেন। সো সেটাই বলল যে আপনি এটা করতে পারেন। সেটা আমাদের দেশে হয়তো ইউনিভার্সিটি লেভেলে হয়, এটা বাইরের দেশে দেখা যায় যে অনেক সময় স্কুল লেভেলেও আপনি আপনার কোর্সটা চুজ করে করে নিতে পারেন। ওকে, বা বাংলাদেশেও আই এম নট শিওর ইংলিশ মিডিয়ামে বা ইংলিশ ভার্সনে এটা থাকতে পারে। ওকে, আই ফিউমড আউট অফ দ্য অফিস অ্যান্ড ব্যাক টু কেমিস্ট্রি ল্যাব। তার মানে হচ্ছে আমি একদম রাগে ফুঁসতে ফুঁসতে অফিস থেকে বের হয়ে গেলাম এবং কেমিস্ট্রি ল্যাবে ব্যাক করলাম। ওয়াই ডিড শি ডাউট মি সো মাচ, সে আমাকে নিয়ে এতটা সন্দেহ কেন করলো যে আমার এবিলিটি নিয়ে আমি পারবো কিনা। সো এই হচ্ছে প্যারাগ্রাফ, এই হচ্ছে প্যাসেজটা। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাচ্ছি প্রশ্নে। In paragraph 1, the narrator calls Miss Watson a so-called guidance counselor because she believes, তার মানে হচ্ছে প্যারাগ্রাফ 1-এ যিনি ন্যারেটর আছেন মানে ওই ছাত্র মানে ছাত্র বা ছাত্রী যেই হোক, আমাদেরকে তো নাম উল্লেখ করা নাই। সো
সে মিস ওয়াটসনকে একটা সো কল্ড গাইডেন্স কাউন্সিলর বলে কারণটা কি? কারণ মানে সে এটা কি বিশ্বাস করে বলে তাকে সো কল্ড গাইডেন্স কাউন্সিলর, মানে সে একটা নাম কাওয়াস্তে, সো কল্ড মানে হচ্ছে নাম কাওয়াস্তে, নাম কাওয়াস্তে একজন গাইডেন্স কাউন্সিলর তাকে কেন বলে? বলে এটার কারণ কি এ মিস ওয়াটসন ইজ রিয়েলি আ টিচার নট আ কাউন্সিলর, সে আসলে একজন টিচার, একটা কাউন্সিলর না, এই কারণে তাকে নাম কাওয়াস্তে বলে। নাকি বি মিস ওয়াটসন ডাজ নট অ্যাকচুয়ালি গিভ এনি গাইডেন্স অ্যাজ হার জব টাইটেল উড সাজেস্ট, তার মানে সে আসলে কোনো গাইডেন্স দেয় না যেটা তার জব টাইটেলে আছে, যদিও তার কাজ হচ্ছে গাইডেন্স দেওয়া, সে কিন্তু সে কোনো গাইডেন্স দেয় না। নাকি নাম্বার সি মিস ওয়াটসন ইজ নট হার কাউন্সিলরস রিয়েল নেম বাট আ সিউডোনেম, তার মানে হচ্ছে মিস ওয়াটসন এটা তার কাউন্সিলরের আসল নাম না, এটা তার একটা আহ, দেওয়া নাম বা একটা সিউডোনিম। সিউডোনিম মানে হচ্ছে কারোর প্রদত্ত নাম, আপনি বলতে পারেন যে অনেকে হয় না যে আমরা এই নামে ডাকি, সো ওই জিনিসটা। নাকি ডি শি নিডস নো গাইডেন্স সো মিস ওয়াটসন শুড বি ফায়ার্ড অর গিভেন অ্যানাদার জব, তার মানে তার কোনো গাইডেন্স প্রয়োজন নাই, সো মিস ওয়াটসনকে আইদার চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া উচিত অথবা তার অন্য একটা কাজ তাকে দেওয়া উচিত। ওকে, সো আমি একটু দেখি, আপনারা একটু গেস করার চেষ্টা করেন এ বি সি ডি এর মধ্যে কোনটা আপনাদের উত্তর মনে হচ্ছে। বেশিরভাগই উত্তর দিচ্ছেন বি, মিস ওয়াটসন ডাজ নট অ্যাকচুয়ালি গিভ এনি গাইডেন্স অ্যাজ হার জব টাইটেল উড সাজেস্ট, সো 90% মানুষই বলছেন উত্তর বি হওয়া উচিত। সো আপনারা যে উত্তরটা দেবেন সেটা কি, সেটার সাথে আমি যাব এবং পরবর্তীতে দেখার চেষ্টা করব যে আসলে উত্তরটা সঠিক হলো কিনা। সো লেটস গো উইথ বি। ইয়েস, বি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। সো নাম্বার, যখন মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের উত্তর দেবেন সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনি এলিমিনেশন স্ট্র্যাটেজিতে যাবেন। আদার দ্যান চুজিং your answer, just eliminate which answers are not appropriate। আপনি যদি বাদ দিয়ে দেন নাম্বার এ কে, যে সে যে টিচার কাউন্সিলর না এই কথা কোথাও বলা নাই, তাহলে এই অপশন বাদ। সি অপশন হচ্ছে মিস ওয়াটসনের রিয়েল নাম এটা না, এটা তার সিডোনিম, এটা কোথাও বলা নাই না। নাম্বার ডি, তার কোনো গাইডেন্স দরকার নাই, মিস ওয়াটসনকে একবারে ফায়ার করে দেন, তাকে চাকরি থেকে বের করে দেন, এই ধরনের কোনো কথা বলা নাই। সো রইল বাকি বি, উত্তর হচ্ছে বি। অলরাইট, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। হাউ অফেন ডাজ দ্য ন্যারেটর ভিজিট হার গাইডেন্স কাউন্সিলর, তার মানে হচ্ছে যে ন্যারেটর, এখানে ন্যারেটর বলতে কিন্তু ওই যে ব্যক্তি এতক্ষণ কথা বলতেছিল তার কথাই বলা হচ্ছে। সো সে এই যে গাইডেন্স কাউন্সিলর তার কাছে কত সচরাচর যায়, হাউ অফেন ডাজ শি গো দেয়ার? এ ওয়ান্স এভরি 10 মিনিটস, প্রতি 10 মিনিট একবার যায়, নাকি বি ওয়ান্স ডিউরিং এভরি কেমিস্ট্রি ক্লাস, প্রত্যেক কেমিস্ট্রি ক্লাসে একবার যায়, সি 10 মিনিটস পার উইক, প্রত্যেক সপ্তাহে 10 মিনিট, নাকি ডি ওয়ান্স আ ইয়ার ফর 10 মিনিটস, বছরে একবার 10 মিনিটের জন্য যায়, কোনটা আপনাদের উত্তর মনে হচ্ছে? আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই জুমের চ্যাট সেকশনে উত্তর দিচ্ছেন ডিটাকে আমরা চুজ করি and let's see whether we are correct or not. Yes, we are absolutely correct. Once a year for 10 minutes. আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই আজকের ক্লাসে পার্টিসিপেট করছেন, এক্সিলেন্ট পার্টিসিপেশন আজকের ক্লাসে, এবং সবাই দেখা যাচ্ছে যে ওই প্যাসেজটা ঠিকমতো গ্রাস্প করতে পেরেছেন, খুব দ্রুত উত্তরগুলো চলে আসছে। ওকে, মুভিং অন টু দ্য থার্ড কোয়েশ্চেন। একটা জিনিস খেয়াল রাখবেন, জুমের চ্যাট সেকশনে যখন উত্তর দিচ্ছেন আপনি প্রশ্নের নম্বরটা উল্লেখ করবেন, যেরকম আমরা 2 নম্বর প্রশ্ন শেষ করে এখন 3 নম্বর প্রশ্নে এসেছি, প্রশ্নের উত্তরটা না দিলে আপনি 1 দিচ্ছেন উত্তর, না 2 দিচ্ছেন, না 3 দিচ্ছেন, এটা কিন্তু বোঝা যায় না। সো প্রশ্নের নম্বরটা লিখে তারপরে উত্তরটা লিখবেন। ওকে, দ্য ন্যারেটর অফ দিস প্যাসেজ ওয়ান্টস টু টেক ক্লাসেস ইন, তার মানে হচ্ছে এই গল্পটা যিনি বর্ণনা করছেন তিনি কোন ক্লাসগুলো নিতে চাচ্ছে, এটা হচ্ছে সহজ প্রশ্ন। এ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, ফিজিক্স কেমিস্ট্রি এই দুটা নিতে চাচ্ছে, নাকি বি ফিজিক্স অ্যান্ড ক্যালকুলাস এই দুটা নিতে চাচ্ছে, নাকি সি ক্যালকুলাস এন্ড বায়োলজি, নাকি ডি কেমিস্ট্রি এন্ড স্ট্যাটিস্টিক্স। সো আপনাদের কোনটা উত্তর মনে হচ্ছে? অল রাইট, সো বেশিরভাগই বলছেন তিনের উত্তর হওয়া উচিত বি, অনেকে আবার উত্তর এও বলছেন, 2-1 জন আবার এও বলেছেন উত্তর। সো which one should we go with? বেশিরভাগই বি বলেছেন, ফিজিক্স এন্ড ক্যালকুলাস। আমি আরো একটু 10 সেকেন্ড আপনাদেরকে সময় দিই, অনেকে এখন উত্তরটা লিখতে পারেননি। সো আবারও বলি, অপশন গুলো দেওয়াই আছে, দেখতেও পাচ্ছেন, ফিজিক্স কেমিস্ট্রি অথবা কেমিস্ট্রি ক্যালকুলাস অথবা ক্যালকুলাস বায়োলজি অথবা কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক্স। সো অল রাইট, ওয়ান্ডারফুল। সো বেশিরভাগেরই উত্তর দেওয়া কমপ্লিট। সো বেশিরভাগই যেহেতু বি বলেছেন,
physics and calculus. So let's go with B and let's see whether we are correct. Yes, absolutely correct. যদি আপনারা কেউ ভুলে যেয়ে থাকেন আবারও মনে করিয়ে দেই, সে নিতে চাচ্ছিল হচ্ছে অ্যাডভান্স ক্যালকুলাস এন্ড ফিজিক্স। যেহেতু অ্যাডভান্স কথাটা এখানে উল্লেখ নাই এবং এই দুইটার কম্বিনেশন শুধুমাত্র বি অপশনেই আছে, সুতরাং স্বভাবতই উত্তর হচ্ছে বি। মুভিং অন টু কোয়েশ্চেন নাম্বার 4। এটা কিন্তু চ্যালেঞ্জ কোয়েশ্চেন এবং কোয়েশ্চেনটা একটু বড় আছে, একটু মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে। In paragraph 6, the narrator says that she does not wish to seem important as used in the passage, who else is trying not to seem important. তার মানে হচ্ছে প্যারাগ্রাফ 6 এই যে ন্যারেটর তিনি বলেন একটা জায়গা, সো ইম্পর্টেন্ট মানে হচ্ছে যে তার যে খারাপ আচরণটা বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ সেটা সে টিচারকে দেখাতে চাচ্ছে না। সো অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ, হু এলস ইজ ট্রাইং নট টু সিম ইম্পর্টেন্ট। তার মানে এই প্যারাগ্রাফ প্যাসেজে এই শব্দের উত্তরের ব্যবহারের উপর ভিত্তি করে আমরা এই শব্দের যে আপাত দৃষ্টিতে যে মানেটা আমরা বুঝতে পারি, সেই মানেটাকে যদি আপনি মাথায় নেন এবং তারপরে নিচের অপশনগুলো যদি দেখেন, তাহলে ইম্পর্টেন্ট শব্দের যে মানে সেটার মতোই একটা ব্যবহার। ওকে, সো আশা করি বুঝাতে পেরেছি। নাম্বার এ, Andre thinks Andre thinks he is the best musician in his band, outshine the others. তার মানে হচ্ছে আন্দ্রে যে কিনা একটা ব্যান্ডে বাজায়, সে গিটার বাজায় সো সে তার নিজেকে মনে করে যে সে সবচেয়ে ভালো মিউজিশিয়ান এই ব্যান্ডের মধ্যে। এই কারণে সে অনেক সময় নিয়ে সোলো বাজায়। সোলো হচ্ছে, আপনি দেখে থাকলে হয়তো অনেকে জানবেন যে যখন কেউ একজন গিটার বাজায়, সো গিটার বাজানোর সময় সে অনেক সময় একটা মিউজিক নিজে একা প্লে করে ওই গিটারে বাজিয়ে, সো সেটাকেই সোলো বলা হয়। সো এই সোলোটা সে নিজেরটা অনেক সময় ধরে করে। সো এইটা কি ইম্পর্টেন্ট শব্দের মিনিং এর সাথে মিল আছে এরকম একটা উদাহরণ, নাকি বি, স্টেফি গেভ আ বোস্টফুল স্পিচ আফটার উইনিং দ্য অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস ইন হার থিয়েটার ক্লাস। তার মানে স্টেফি তার অ্যাক্টিং যে বা তার অভিনয়ের যে ক্লাস আছে, থিয়েটার যে ক্লাস আছে, সেই ক্লাসে বেস্ট অ্যাক্ট্রেস অর্থাৎ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়ে একটা বোস্টফুল স্পিচ দিল, মানে একটা অহংকারে পরিপূর্ণ একটা বক্তব্য সে দিল। এইটা কি ইম্পর্টেন্টের একটা উদাহরণ হতে পারে, নাকি সি, জন লাক নোজ হি ইজ বেটার অ্যাট চেস দ্যান হিজ লিটল সিস্টার। তার মানে জন লাক জানে যে সে দাবা খেলায় তার ছোট বোনের চেয়ে ভালো, বাট হি লেটস হার উইন আ ফিউ গেমস টু ফিল মোর কনফিডেন্ট। তার মানে সে যদিও জানে যে সে তার ছোট বোনের চেয়ে ভালো খেলে, কিন্তু সে তার ছোট বোনকে কয়েকটা খেলায় জিততে দেয় যাতে করে সে একটু কনফিডেন্স পায় বা তার নিজের মধ্যে কনফিডেন্সটা আসে। নাকি নাম্বার ডি, নর্মা won the gold medal at her track meet and now she wears it everywhere and won't take it off। তার মানে হচ্ছে নর্মা নামে একজন, সে গোল্ড মেডেল পেয়েছে তার ট্র্যাক মিটে, কিন্তু নাও শি ওয়্যারস ইট এভরিওয়্যার অ্যান্ড ওয়ন্ট টেক ইট অফ। সে যে গোল্ড মেডেলটা পেয়েছে, সেই গোল্ড মেডেলটা সে সব জায়গাতে নিয়ে যায় সাথে করে, সেটা সে কোনোভাবেই আর খুলতে চাচ্ছে না। সো সে যে গোল্ড মেডেলটা পেয়েছে, সেই গোল্ড মেডেলটা সে যেখানেই যাচ্ছে সেটা নিয়ে যাচ্ছে এবং সে এটা কোনোভাবেই খুলতে চাচ্ছে না। সো এই চারটার মধ্যে কোন অপশনটা দেখে আপনাদের মনে হচ্ছে ওই যে সে বলেছিল যে আমি ইম্পর্টেন্ট বা এরকম আচরণ আমি করতে চাই না, যে ইম্পর্টেন্ট মানে বেসিক্যালি হচ্ছে অধ্যত্বপূর্ণ আচরণ বা আপনি যার যতটুকু সম্মান প্রাপ্য তাকে ততটুকু সম্মান না দিয়ে কথা বলা, এটাকে ইম্পর্টেন্ট বলতে পারেন। সো এই চারটার মধ্যে কোনটা আপনার সেই উদাহরণটার সাথে মিলে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে? সো আমি একটু আপনাদের উত্তরগুলো দেখি। অনেকেই এ বলছেন, অনেকে আবার সি বলছেন। সো হোয়াট আর ইউ সেইং? সো লেটস সি, এটাতে একটু সময় দেব আপনাদেরকে। সো অপশন গুলো আবার দেখাই। প্রথমটা যে মিউজিশিয়ানেরটা, দ্বিতীয়টা হচ্ছে যে ওই যে বেস্ট অ্যাক্ট্রেস একটু অহংকারের কথা বলেছে, নাকি নাম্বার সি
ওই যে ছোট বোনকে জিততে দেয়, নাকি নাম্বার ডি নর্মা যে গোল্ড মেডেল পেয়ে সব জায়গায় গোল্ড মেডেল নিয়ে যায়? ওকে, প্রশ্নটাও আবার পড়ে শোনাই। In paragraph 6, the narrator says that she does not wish to seem. এখন দেখেন, who else is trying not to seem important? তার মানে হচ্ছে যে জেনেও যে মানে নিজেকে ভালো জেনেও সে ওই আচরণটা দেখাতে চাচ্ছে না, বা সেটা যে ডিসরেসপেক্টফুল হয়ে যায়, বা সেটা অন্যের প্রতি অধ্যত্বপূর্ণ আচরণ হয়ে যায়, সেটা দেখাতে চাচ্ছে না। কে এখানে? মানে ওইটার সাথে, ওই সিচুয়েশনটার সাথে মিলছে। ইম্পর্টেন্ট মানে তো অধ্যত্বপূর্ণ আচরণ, ঠিক আছে, কিন্তু এখানে কে উদ্ধত আচরণ করতেছে এটা কিন্তু প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে কে চেষ্টা করতেছে নিজেকে উদ্ধত বা ডিসরেসপেক্টফুল না দেখানোর জন্য। ওকে, সেটা হচ্ছে প্রশ্ন। সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। বেশিরভাগই এখন বলছেন উত্তর হবে সি, যে তার ছোট বোনকে জিততে দিত। সো সেটাই এখন অনেকেই মনে করছেন। আমি আবারও একটু ব্যাখ্যা করার পরে ওকে। সো লেটস গো উইথ সি এন্ড লেটস সি whether you guys are correct or not. সি is absolutely correct. এখন যারা একটু বুঝতে পারেননি বা একটু খটকা আছে বোঝার, আবার একটু বলে দিই আপনাকে। In paragraph 6, the narrator says that she does not wish to seem important. তার মানে হচ্ছে যে প্যারাগ্রাফ 6 নম্বর প্যারাগ্রাফে ওই যে একটা জায়গা আছে না, যখন ওই মেয়েটাকে জিজ্ঞেস করলো যে তুমি এতগুলো কোর্স নিচ্ছ, এটা কি পারবা, তুমি দেখো তুমি পারবা কিনা, তখন মেয়েটা একটু মানে একটু রেগে গেল, কিন্তু সে তার তার যেহেতু কাউন্সিলর, তার সামনে ওই আচরণটা দেখাতে চায় না। সো সে পোলাইটলি বলেছে, আপনি যদি সন্দেহ থাকে আমার টিচারকে বা আপনি ইয়েকে, আমার বাবা মাকে ফোন করেন। সো এই ধরনের যে নিজের সম্পর্কে একটা ভালো ধারণা থাকার পরেও একটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ না দেখানো, এটার উদাহরণ নিচের কোনটা হতে পারে? সো এটার উদাহরণ এইটাই, যে জন লাক নামে যে ব্যক্তি, সে জানে যে সে তার ছোট বোনের থেকে দাবায় ভালো খেলে, কিন্তু সে তার ছোট বোনকে জিততে দিচ্ছে যাতে করে তার ছোট বোন একটু কনফিডেন্স পায়। সো এটাই হচ্ছে উত্তর 4 নম্বর প্রশ্নের। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওয়ান্ডারফুল। ওকে, ভেরি গুড, মিস্টার আমরান বৃথা। অলরাইট, মুভিং অন টু কোয়েশ্চেন নাম্বার 5। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে, ইন দ্য এন্ড মিস ওয়াটসন। এটা একটা সেন্টেন্স কমপ্লিশন আপনি ধরতে পারেন, যে সবশেষে মিস ওয়াটসন কি করলো। এ কলস দ্য ন্যারেটরস প্যারেন্টস, তার মানে ওই ছাত্রীর বাবা মাকে ফোন করলো, নাকি বি সাইন্স দ্য ন্যারেটরস পেপার ওয়ার্ক, যে এই যে স্টুডেন্ট তার পেপার ওয়ার্ক বা তার যে খাতাপত্র বা কাগজপত্র সেটাতে সাইন করে দিল, নাকি নাম্বার সি আর্গিউজ উইথ দ্য ন্যারেটরস টিচার, তার মানে ন্যারেটরের যে টিচার আছে, ওই ছাত্রীর যে টিচার আসে তার সাথে ঝগড়া করা শুরু করলো বা বাকবিতণ্ডা জড়িয়ে গেল, নাকি নাম্বার ডি এক্সপেলস দ্য ন্যারেটর ফ্রম স্কুল, ন্যারেটরকে বা এই ছাত্রীকে স্কুল থেকে এক্সপেল করে দিল। এই চারটার কোনটা করলো? এটা আশা করি সবাই পারবেন, খুব সহজ। ইয়েস, বেশিরভাগই বলেছেন নাম্বার বি, সাইন দ্য ন্যারেটরস পেপার ওয়ার্ক, সে আর ঝামেলা না করে তার কাগজপত্র সাইন করে দিল। এটাই হচ্ছে 5 নম্বর প্রশ্নের উত্তর। Moving on to the next question. Conflict is the opposition that main characters must face to achieve their goals. তার মানে হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই যিনি মেইন ক্যারেক্টার, মূল চরিত্রের, নিজেকে নিজের সাথে বা পারিপার্শ্বিক অনেক ঝামেলা, কনফ্লিক্ট মানে আপনি বলতে পারেন যে সংঘর্ষ। সংঘর্ষ এমন একটা প্রতিপক্ষ যেটা প্রত্যেকটা মূল চরিত্রকেই অতিক্রম করতে হয় তার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে। এটাই হচ্ছে শুদ্ধ বাংলায় বলতে গেলে। Which type of conflict is featured in this passage? এই প্যাসেজে কি ধরনের সংঘর্ষের কথা উল্লেখ করা হয়েছে? এই প্যাসেজ কিন্তু যুদ্ধ বিগ্রহ নিয়ে কোনো প্যাসেজ না, কিন্তু শুধুমাত্র মারামারি কাটাকাটিতেই তো কনফ্লিক্ট হয় না, নিজের সাথে কনফ্লিক্ট হয়, নিজের মন মানসিকতার সাথে কনফ্লিক্ট হয়, অন্য মানুষের সাথে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব হতে পারে। সো কনফ্লিক্ট অনেক ধরনের হতে পারে। এই প্যাসেজে কোন ধরনের কনফ্লিক্ট বা কোন ধরনের দ্বন্দ্বের কথা উল্লেখ করা হয়েছে, এটা আমাদের দেখতে হবে। এটাই আমাদের প্রশ্নের উত্তর হিসেবে জানতে চাওয়া হচ্ছে। এ পার্সন ভার্সেস পার্সন, একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তির কনফ্লিক্ট বা একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তির সংঘর্ষ, ইন হুইচ দ্য মেইন ক্যারেক্টার স্ট্রাগলস এগেইনস্ট অ্যানাদার ক্যারেক্টার, দ্য অ্যান্টাগনিস্ট অর ভিলেন। তার মানে হচ্ছে
একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তির সংঘর্ষ, যেখানে যিনি মূল চরিত্র, এই ক্ষেত্রে এই গল্পের মূল চরিত্র হচ্ছে আমাদের যিনি ন্যারেটর, যিনি তার অভিজ্ঞতার কথা বললেন যে আমার ওই কাউন্সিলরের কাছে গিয়ে, যিনি আমাকে অ্যাডভাইস করেন, তার কাছে গিয়ে আমার কোনো লাভ হয় না। সো এটা হচ্ছে তার ব্যক্তির সাথে ব্যক্তির কনফ্লিক্টকে এটা আমরা দেখলাম, যেখানে একজনের সাথে আরেকজনের কনফ্লিক্ট হয় এবং দ্য অ্যান্টাগনিস্ট অর ভিলেন, ঠিক আছে? প্রোটাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট এই দুইটা টার্ম আছে, যেটা সাধারণত বইপত্র কোনো কাহিনীর ক্ষেত্রে, যে কোনো কাহিনীর ক্ষেত্রে, সেটা বইয়ের কাহিনী হতে পারে, গল্পের বই, সিনেমা, যে কোনো কাহিনীতে একজন প্রোটাগনিস্ট থাকতে পারে, একজন অ্যান্টাগনিস্ট থাকতে পারে। সো প্রোটাগনিস্ট হচ্ছে যে ভালো চরিত্র, অ্যান্টাগনিস্ট হচ্ছে যে খারাপ চরিত্র। সো এইটাই হচ্ছে অ্যান্টাগনিস্ট, মানে হচ্ছে ভিলেন আপনি বলতে পারেন। সো এই ক্ষেত্রে কি আমরা পার্সন ভার্সেস পার্সনের একটা কনফ্লিক্ট দেখলাম, ব্যক্তির সাথে ব্যক্তির দ্বন্দ্ব দেখলাম, নাকি বি পার্সন ভার্সেস নেচার, ব্যক্তির সাথে প্রকৃতির একটা দ্বন্দ্ব, ইন উইচ দ্য মেইন ক্যারেক্টার স্ট্রাগলস এগেইনস্ট ফোর্সেস অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। সে তার যে ন্যাচারাল ওয়ার্ল্ডে, তার যে পারিপার্শ্বিক যে সমাজ সমাজ ব্যবস্থা বা পৃথিবী আছে, সেখানে বিভিন্ন ন্যাচারাল ফোর্স, স্বাভাবিক যে নেচারের ফোর্স গুলো, সেটার সাথে দ্বন্দ্ব। এটাকে আমরা এখানে দেখতে পেলাম, নাকি নাম্বার সি পার্সন ভার্সেস সেলফ, ইন উইচ দ্য মেইন ক্যারেক্টার স্ট্রাগলস উইথ অ্যান ইন্টারনাল ডিসিশন অর চয়েস। তার মানে পার্সন ভার্সেস সেলফ মানে আপনি হয়তো কোনো একটা ডিসিশন নেওয়ার জন্য আপনি নিজের সাথেই নিজেই যুদ্ধ করছেন। এই ধরনের কনফ্লিক্ট যখন হয়, তখন সেটাকে পার্সন ভার্সেস সেলফ, অর্থাৎ নিজের সাথে নিজের ব্যক্তিত্বের যুদ্ধ আপনি বলতে পারেন। সেক্ষেত্রে অ্যান ইন্টারনাল ডিসিশন নেওয়ার জন্য বা চয়েস করার জন্য যে দ্বন্দ্বটা বা মনে মনেই যে যুদ্ধটা, সেটাকে আপনি পার্সন ভার্সেস সেলফ কনফ্লিক্ট বলতে পারেন। নাকি নাম্বার ডি পার্সন ভার্সেস সোসাইটি, in which the main character struggles against man-made rules or situations such as discrimination. তার মানে হচ্ছে এমন একটা তৈরি করা বা মানব সৃষ্ট বিভিন্ন নিয়ম কানুন, সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতির সাথে ফাইট করে বা যুদ্ধ করে, সাচ অ্যাজ ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন বলতে আপনি বুঝতে পারেন হচ্ছে যে কোনো একটা ক্ষেত্রে অনিয়ম, ঠিক আছে? সো এই জিনিসটা কি আমাদের মনে হচ্ছে কিনা যে একজন ব্যক্তি সোসাইটির সাথে ফাইট করছে। সো আমি আবার একটু মনে করিয়ে দেই, ব্যক্তির সাথে ব্যক্তির দ্বন্দ্ব, নাম্বার বি হচ্ছে নাকি ব্যক্তির সাথে প্রকৃতির দ্বন্দ্ব, নাকি ব্যক্তির সাথে নিজের দ্বন্দ্ব, নিজের সাথে নিজেরই দ্বন্দ্ব, নাকি নাম্বার ডি ব্যক্তির সাথে সমাজের দ্বন্দ্ব। সো এই প্যারাগ্রাফে, এই প্যাসেজে আমরা আসলে কোন ধরনের দ্বন্দ্ব দেখতে পেলাম? ওকে, অনেকে বলছেন এ হওয়া উচিত উত্তর, অনেকে আবার বলছেন ডি হওয়া উচিত, অনেকে এ বলছেন, ডি বলছেন। এ আর ডি এর মধ্যে পুরা ক্লাস ডিভাইডেড, অর্ধেক অর্ধেক, এ বলছেন অর্ধেক, মানে অনেকেই এ বলছেন, অনেকে আবার ডি বলছেন। সো আবারও একটু আপনাদেরকে একটু সময় দেই, যেহেতু এটা আজকের শেষ প্রশ্ন। সো আপনারা একটু খেয়াল করে দেখেন, এই গল্পে আমরা আসলে কি জানতে পারলাম। একজন স্টুডেন্ট, তার ভালো লাগে না কাউন্সিলরের কাছে যেতে, কিন্তু তাকে যাওয়া লাগে। ওকে, সো তার ভালো লাগে না কাউন্সিলরের কাছে যেতে, তার যাওয়া লাগে, এবং যে সব বছরে 10 মিনিট সে কোন কোর্স নেবে সেটা সে আগে থেকে ডিসাইড করা থাকে, কিন্তু ওনার কাছে গিয়ে ওনার এই কথাগুলো তার শোনা লাগে, ঠিক আছে? তো এইখানে অনেকেই মনে করছেন এটা ব্যক্তির সাথে ব্যক্তির দ্বন্দ্ব হতে পারে, ব্যক্তির সাথে ব্যক্তির দ্বন্দ্ব এটা হতে পারে। আমি আসলে আপনাদের কাছ থেকে যে উত্তরটা পাবো সবচেয়ে বেশি, সেটাকেই আমি সঠিক উত্তর হিসেবে নেব, এবং পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করবো যে whether you guys are correct or not. ওকে, অনেকে আবার বলছেন ব্যক্তির সাথে তার নিজের দ্বন্দ্ব, মানে পার্সন উইথ সেলফ, এটা অনেকে বলেছেন 10-12 জন, বাট বেশিরভাগই এ বা ডি বলেছেন। ওকে, ওয়ান্ডারফুল। ওকে, সো লেটস গো। আমরা আসলে এ নিব না ডি নিব? হোয়াট ডু ইউ গাইস থিংক? আমি কিন্তু দেখতে পাচ্ছি পুরা ক্লাসটা ইজ ডিভাইডেড বিটুইন এ এন্ড ডি। ওকে, সো দ্য হোল ক্লাস ইজ ডিভাইডেড বিটুইন এ এন্ড ডি। ওকে, সো যেহেতু আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই আপনারা এ বলেছেন, সো লেটস সি যে আসলে এ কারেক্ট কিনা। এ ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। কারণ দেখেন, এ কেন হলো, ডি কেন হলো না, ব্যক্তির সাথে সমাজের দ্বন্দ্ব কেন হলো না?
ব্যক্তির সাথে ব্যক্তির দ্বন্দ্ব কেন হলো? ব্যক্তির সাথে ব্যক্তির দ্বন্দ্ব হয়েছে এই কারণে, এই গল্পের যিনি প্রোটাগনিস্ট অর্থাৎ এই গল্পের যে নায়ক বা এই গল্পের যিনি মূল চরিত্র, সেই মূল চরিত্রের যে নিজের যে ক্যাপাবিলিটি বা নিজের সম্পর্কে নিজের যে ধারণাটা, যে সে এই ২ টা কোর্স নিলে সে ঠিকঠাক মতোই এটা পারবে এবং সে অলরেডি ভালো স্টুডেন্ট, কেমিস্ট্রিতে সে ক্লাসে হাইয়েস্ট মার্ক পায়। তার নিজের সম্পর্কে তার বিশ্বাসটা অনেক বেশি। কিন্তু সে গেল যখন কাউন্সিলরের কাছে শুরু থেকেই, এই গল্পের একদম ১ম লাইন থেকেই সো কল্ড কাউন্সিলর হ্যান-ত্যান অনেক কিছু বলেছে না? সো তার দ্বন্দ্ব হচ্ছে কাউন্সিলরের সাথে। তার দ্বন্দ্ব কিন্তু স্কুলের সাথে না বা তার দ্বন্দ্ব কিন্তু এই এডুকেশন সিস্টেমের সাথে না। তার দ্বন্দ্ব কিন্তু এই ফুল ব্যাপারের সাথে না। তার দ্বন্দ্ব হচ্ছে ওই কাউন্সিলরের সাথে। সো এখানে ব্যক্তির সাথে ব্যক্তির হচ্ছে ওই কাউন্সিলর তাকে ছোট করে দেখছে বা যখনই সে কাউন্সিলরের কাছে যায়, সে কাউন্সিলরের কাছ থেকে কিছু পায় না। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের সাথে ইন্ডিভিজুয়ালের দ্বন্দ্ব বোঝানো হচ্ছে। সো পারসন ভার্সাস পারসন ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এখানে পার্সন ভার্সেস পার্সনের দ্বন্দ্ব তখনই হয় যখন গল্পের অ্যান্টাগনিস্ট আর প্রোটাগনিস্টের মধ্যে মারামারি লাগে। এক্ষেত্রে হচ্ছে বেসিকলি মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। সো এখানে গল্পের নায়ক হচ্ছে ওই স্টুডেন্ট এবং গল্পের ভিলেন হচ্ছে ওই কাউন্সিলর। সো এই ২ জনের মধ্যে যে দ্বন্দ্বটা এটা পার্সন ভার্সেস পার্সন কনফ্লিক্ট। সো আশা করছি সবার বোধগম্য হয়েছে। সো এর মধ্য দিয়ে আজকের ক্লাসটা এই পর্যন্তই আমরা রাখবো। আমি এখন যে প্রশ্নের যেখান থেকে আসলে করানো হয়েছে, সেই লিঙ্কটা আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি। এই লিঙ্কে গেলে কিন্তু আপনারা একটু অবশ্যই আচ্ছা এটা আমি একটা কাজ করি। এটা আমি গ্রুপে দিয়ে দিব। কারণ এখানে দিয়ে দিলে আচ্ছা এখানে দিয়ে দিই। চ্যাট সেকশনে দিয়ে দিই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে রিড থিওরি যে ওয়েবসাইটটা যেটা থেকে আমরা আজকের এই প্যাসেজটা করেছি, এই প্যাসেজটাতে যাওয়ার আগে রিড থিওরিতে আমি যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কে গেলেই আপনাকে ১ম এ রেজিস্ট্রেশন করতে বলবে। সো আপনি অ্যাজ আ স্টুডেন্ট এখানে রেজিস্ট্রেশন করবেন এবং আপনার যে ডিটেইলস প্রয়োজন সেটা দেবেন এবং অবশ্যই জিমেইল দিয়ে লগইন করবেন। জিমেইল দিয়ে রেজিস্ট্রেশন করবেন। আপনি আলাদা করে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে কিন্তু এখানে লগইন করার কোনো প্রয়োজন নাই। আপনি জিমেইল দিয়ে করবেন। জিমেইল দিয়ে করার পরে আপনি এই প্যাসেজের লিঙ্কে এসে আবার ক্লিক করবেন। আপনি তখন এই প্যাসেজে চলে আসবেন। সো এখানে এই রিড থিওরি যে ওয়েবসাইট থেকে আমরা করেছি, এখানে এই প্যাসেজটা ছাড়াও, এই প্যারাগ্রাফটা ছাড়াও অসংখ্য প্যারাগ্রাফ আছে, অসংখ্য প্যাসেজ আছে। এখানে হাজার, হাজার প্যাসেজ আছে। সো আপনার যদি সময় থাকে এবং সময় আমি মনে করি যে প্রত্যেকদিন একটা করে প্যাসেজ করার মতো, প্র্যাকটিস করার মতো সময় আপনাদেরকে বের করতে হবে। আদারওয়াইজ আপনার IELTS প্রিপারেশন নিয়েও কোনো লাভ নাই, ইংলিশের ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করে কোনো লাভ নাই। প্রত্যেকদিন যদি একটা প্যাসেজ প্যারাগ্রাফ সলভ করতে না পারেন, একটা প্যাসেজ সলভ করতে আপনার ম্যাক্সিমাম এখানে তো আমি আসলে প্রত্যেক লাইন বাই লাইন বুঝিয়েছি, সবার সাথে ইন্টারেক্ট করেছি, ক্লাসে অন্যান্য কথা বলেছি। এজন্য আমাদের সময় বেশি লেগেছে। আপনি যদি ব্যক্তি হিসেবে একা আলাদা করেন, সেক্ষেত্রে ম্যাক্সিমাম এখানে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগতে পারে এই রকম দৈর্ঘ্যের একটা প্যাসেজের প্রশ্নের উত্তর করার জন্য। সো সেক্ষেত্রে এটা আপনার জন্য ডিফিকাল্ট হওয়ার কথা না। অনেকেই আমাকে ইতিমধ্যেই মানে অনেক সময়ই জানতে চান যে স্যার আসলে আ টাইমের ডিস্ট্রিবিউশনটা কি করব? প্রত্যেকদিন আসলে কি, কি করতে হবে? কি, কি প্র্যাকটিস করতে হবে? তার আগে সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আপনি প্রত্যেকদিন ১ ঘন্টা সময় এটার পিছনে ব্যয় করতে পারছেন কিনা। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে বা এই ক্লাস করানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে প্রপার গাইডলাইন এর মধ্যে নিয়ে আসা। এরপরে আপনার যে বাসার বসে যে প্র্যাকটিস করাটা, এটা কিন্তু আমার পক্ষে করে দেওয়া সম্ভব না। বা আমার পক্ষে কিন্তু আপনাদেরকে একদম স্কুলের বাচ্চার মতো আমার প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বলা সম্ভব না যে আপনি এই কাজটা করলেন কিনা বা এটা প্র্যাকটিস করতেছেন কিনা। সো ইটস ইউর ডিউটি যে আপনি এই কাজটা নিজে দায়িত্ব নিয়ে করবেন। সো প্রত্যেকদিন ১ ঘন্টা করে সময় প্রত্যেককে অ্যালট করতে হবে। এই ১ ঘন্টা এট আ স্ট্রেচ ১ ঘন্টা না হলেও কোনো সমস্যা নাই। আপনি দিনের কয়েকটা স্লটে দিনটাকে ভাগ করে ১৫ মিনিট করে ৪ টা স্লটে। সকালবেলা ১৫ মিনিটে একটা রিডিং করলেন বা লিসনিং টেস্ট সলভ করলেন অথবা বিকালবেলা একটা করলেন, সন্ধ্যার পরে আবার রাতে একটু করলেন। এগুলো কিন্তু অন দ্যা গো তেই করা যায়। আপনি অফিসে আছেন, ক্লাসে আছেন, ডাজন্ট রিয়ালি ম্যাটার। কানের মধ্যে হেডফোন দিয়ে লিসনিং প্র্যাকটিস করলেন। আর এই রিড থিওরি থেকে আপনি মোবাইলেও খুব ইজিলি এটা প্র্যাকটিস করতে পারবেন। অনেকেই আমার কাছে বলেন যে স্যার খুব দ্রুত করার বা সব সঠিকভাবে উত্তর দেওয়ার স্ট্র্যাটেজিটা কি, টিপস কি, ট্রিকস কি বা বিভিন্নভাবে
ট্রিক্স খাটায়, কিভাবে তাড়াতাড়ি উত্তরগুলো বের করে নেওয়া আসে। এগুলো আমরা পরবর্তীতে আস্তে, আস্তে ক্লাসে শিখবো। কিন্তু এগুলো আসলে এই জোড়াতালি পদ্ধতিতে হয়তো আপনি ৪০ টার মধ্যে ৩ টা বা ৪ টা বা ৫ টা প্রশ্নের উত্তর আপনি একটু বেটার দিতে পারলেন। কিন্তু অ্যাকচুয়াল বাস্তবতা হচ্ছে যে আপনার যদি রিডিং ক্যাপাবিলিটিটা ইমপ্রুভ না করে থ্রু শিয়ার প্র্যাকটিস, তার মানে অত্যাধিক প্র্যাকটিসের মাধ্যমে আপনার যদি রিডিং ক্যাপাবিলিটিটা ইমপ্রুভ না করে, সেক্ষেত্রে কোনো স্ট্র্যাটেজি, কোনো ট্রিকস, কোনো টিপস এগুলো কোনো কাজে আসবে না। এগুলোতে হয়তো ২-১ টা উত্তর আপনি দিতে পারেন। অনেকে অনেক দেখি অনেক কোচিং সেন্টার্স এ বা অনেক ক্ষেত্রেই YouTube ভিডিওস এ অনেকেই বলেন যে এভাবে কিওয়ার্ড মেলান তাহলে তাড়াতাড়ি উত্তরটা বের হয়ে আসবে। এই জোড়াতালি পদ্ধতিতে আসলে আপনি একটা নির্দিষ্ট নাম্বার অফ প্রশ্ন পর্যন্ত উত্তর করতে পারবেন। কিন্তু তারপরে আপনার IELTS রিডিং পার্টের স্কোরটা আর বাড়বে না। সো চেষ্টা করেন যেটা ন্যাচারাল ওয়ে, যেটা হচ্ছে প্র্যাকটিস করাটা, সেটা করার জন্য আমি আপনাদেরকে প্রচুর প্র্যাকটিস মেটেরিয়ালস গ্রুপে শেয়ার করে বা যেকোনোভাবে হোক দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয়টা হচ্ছে গল্পের বই পড়া। ইংলিশ গল্পের বই আপনি যত বেশি পড়বেন, অনেককেই আমি দেখি একটা টেনডেন্সি থাকে যে IELTS প্রিপারেশন নেওয়ার জন্য শুধু কেমব্রিজ IELTS এর যে বইগুলো আছে ওগুলা থেকেই বারংবার প্র্যাকটিস করতে থাকে। তারা মনে করে যে IELTS এর যে ধরনের প্রশ্ন আসে সেগুলো বারবার প্র্যাকটিস করলেই আমি বোধহয় IELTS পরীক্ষায় গিয়ে রিডিং এ ভালো করে ফেলবো। দ্যাটস নট দ্য কেস এট অল। If your English reading capabilities are not at the level, then however much you practice through Cambridge books, you can do as much as tests as you can, but that will not improve your actual outcome in the test. So আপনাকে অবশ্যই গল্পের বই, আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে আপনাদেরকে কিছু গল্পের বই সাজেস্ট করে দেওয়ার জন্য, যে গল্পের বইগুলো আপনারা পড়তে পারেন। এখন অনেকে দেখা যায় যে বলেন যে স্যার আসলে সময় পাই না, কাজের ব্যস্ততায় বা অন্যান্য কারণে সময় পাই না। এখন সময়টা আপনি কতটুকু দিতে পারবেন এটা তো আপনার ব্যাপার, বাট আমি সাজেস্ট করব যদি কেউ ৩ মাসে কমপ্লিটলি প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে ১ ঘন্টা করে প্রতিদিন সময় দেওয়ার কোনো বিকল্প নাই। শুক্রবার হোক, শনিবার হোক, যেদিন মন চায় সেদিন হোক, আপনার ১ ঘন্টা সময় IELTS প্রিপারেশনে বা ইংলিশ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে ইউ মাস্ট অ্যালট। আদার দ্যান দ্যাট ইউ উইল নেভার বি এবল টু ইমপ্রুভ। এটা আমার হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন। সো এইটার জন্য আপনাদেরকে অবশ্যই সেটা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই ক্লাস চলাকালীন অনেকে হয়তো যে ডাউটস গুলো থাকে সেগুলো অনেকের হয়তো অনেক সময় প্রশ্ন করাটা বা আমার পক্ষে উত্তর দেওয়াটা পসিবল হয় না। সেইজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই ক্লাসের যে রেকর্ডিংটা, এই ক্লাসের রেকর্ডিংটা কিন্তু আপনারা ভালো করে, ভালো করে পরবর্তী আমরা শুক্র এবং শনিবারের ক্লাসের রেকর্ডিংটা একসাথে রবিবার দিন আপলোড করি। সো এইটা আপনি অবশ্যই রবিবার দিন আ আপনি দেখে নেবেন যাতে করে আপনার জন্য সুবিধা হয় যে ক্লাসে যেগুলো বোঝানো হলো। এছাড়াও আমাদের কিন্তু ডাউট সলভিং ক্লাস হয় প্রত্যেক সপ্তাহে। সো ওই ডাউট সলভিং ক্লাসগুলোতে আপনি অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। সেখানে আপনার যেকোনো প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আর আরেকটা যেটা বিষয়, আমি সবাইকে এনকারেজ করি যে আমাদেরকে ইমেইল করার জন্য কোনো প্রবলেম থাকলে, যাতে করে আমি একদম ডিটেইলস আপনি গুছিয়ে লিখতে পারলেন। ক্লাসে সময় পেলেও হয়তো ডাউট সলভিং ক্লাসেও ২-১ মিনিটে প্রশ্ন করতে পারবেন। কিন্তু আপনার যে পয়েন্টগুলো সেগুলো লিখে রেখে যদি আমাকে ইমেইল করেন, সেক্ষেত্রে আমার জন্য আপনাদের প্রবলেমগুলো অ্যাড্রেস করতে সবচেয়ে সুবিধা হয়। ওকে? সো এইটা হচ্ছে মূল ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে অনেকেই আমাদেরকে নক করছেন। অনেকেই আমাকে অতীতেও নক করেছেন বা এখনো করছেন। একটা বিষয়ে আমাদের হেল্প চাওয়ার জন্য, সেটা হচ্ছে যে আমাদের, আমাদের এই বিএসডিসি আমাদের এই কোর্স থেকে যারা আমাদের স্টুডেন্ট আছেন তারা আমাদেরকে সবসময় বলতে থাকেন যে বাইরে, দেশের বাইরে এপ্লাই করার ক্ষেত্রে যেহেতু IELTS কোর্স যারা করছেন বা IELTS পরীক্ষা যাওয়ার উদ্দেশ্য বা ইংলিশ ইমপ্রুভ করা যাদেরই উদ্দেশ্য, তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেকেরই দেশের বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে একটা আগ্রহ থাকে। সো এক্ষেত্রে অনেকেই আমাদেরকে নক করে বলছেন যে এই ব্যাপারে দেশের বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে বা অন্যভাবে কানাডাতে পিআর এপ্লাই করা বা এক্সপ্রেস এন্ট্রিতে এপ্লাই করা, এ ব্যাপারে আমরা তাদেরকে কোনো সহযোগিতা করতে পারি কিনা। সো সেই সহযোগিতাটা তাদের এত যেহেতু আমাদেরকে বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। সেটা হচ্ছে যে আমাদের যে ঢাকার অফিস আছে সেই অফিসে আমরা একটা স্টাডি অ্যাব্রড ফ্রি কাউন্সেলিং সেশন শুধুমাত্র যারা আমাদের স্টুডেন্ট তাদের জন্য, বাইরের কেউ না, স্টাডি অ্যাব্রড ফ্রি কাউন্সেলিং সেশন আমরা রেখেছি। সো যারা আমাদের স্টুডেন্ট এবং যারা ঢাকায় আছেন, যদি আপনি ঢাকার বাইরে থেকে এসে
অংশগ্রহণ করতে চান, ইটস আপ টু ইউ। আপনার জন্য সেটা যদি অতিরিক্ত হ্যাসেল না হয়। বাট যারা ঢাকায় আছেন তাদের জন্য তো সুবিধাই। আপনি যেকোনো সময় রবি থেকে বৃহস্পতিবার যেকোনো সময় আপনি আমাদের অফিসে সরাসরি এসে আমিও থাকবো, দেয়ার উইল বি আদার পিপল অ্যাজ ওয়েল। আপনি আমাদের কাছ থেকে আপনার বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে যেকোনো সহযোগিতা, যেকোনো তথ্য, যেকোনো গাইডেন্স, যেকোনো কিছু প্রয়োজন আমাদের সাথে কিন্তু এসে সরাসরি আপনি আলাপ করতে পারেন। আপনি হয়তো কানাডাতে পিআর এর জন্য এপ্লাই করবেন। আপনি হয়তো বুঝতে পারছেন না যে কিভাবে স্টার্ট করবেন। হয়তো কানাডাতে মাস্টার্স করতে যাবেন অথবা ইউএসএ, অস্ট্রেলিয়া যেকোনো দেশ হোক। আপনার যে কাউন্সেলিংটা প্রয়োজন সেটা কিন্তু আপনি এই সার্ভিসটা কিন্তু আমাদের কাছ থেকে আপনি বিনামূল্যে পাবেন। সো এই জিনিসটা যদি কেউ অ্যাটেন্ড করতে চান বা এই ব্যাপারে যদি কারো কোনো সহযোগিতা প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাদের জন্য আমি একটা ফর্ম দিয়ে দিচ্ছি। এই ফর্মে আপনার নাম এবং কনট্যাক্ট নাম্বার এই ২ টা আপনি লিখে সাবমিট করে দেবেন। তারপরে আমরা আপনাকে কোন টাইমে আসতে পারবেন বা কখন আপনার সুবিধা হয় সেটা আমরাই আপনার সাথে যোগাযোগ করে নেব। আমি একটা ফর্মের লিংক দিয়ে দিয়েছি। সবাই এটা একটু কপি করে রাখেন এবং এটা আসলে কপি করেও খুব একটা রাখতে হবে না। আপনি জাস্ট ঢুকে আপনার নাম, কনট্যাক্ট নাম্বারটা প্রোভাইড করে সাবমিট করে দেন। তাহলেই হবে। যাতে করে আপনার যদি এই ব্যাপারে কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমরা পরবর্তীতে আপনার সাথে কনট্যাক্ট করতে পারবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আর আজকের যে ক্লাসের রেকর্ডিংটা, এটা এবং আগামী কালকের ক্লাসের রেকর্ডিংটা আপনারা আগামী রবিবার দিন পেয়ে যাবেন। এবং ক্লাসের যে ম্যাটেরিয়াল এবং সবকিছুর জন্য গ্রুপটা অবশ্যই ফলো করবেন। সো আজকে এই পর্যন্তই থাকলো। আমি লিভ নিচ্ছি। থ্যাংক ইউ এগেইন ফর জয়েনিং দ্য ক্লাস উইথ ইওর ভ্যালুয়েবল টাইম। আমি বুঝতে পারি অনেকেই হয়তো প্রশ্ন থাকেন ক্লাস চলাকালীন। হয়তো এই প্রশ্নগুলোর অনেকগুলোরই উত্তর আমি হয়তো দিতে পারি না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করার কিন্তু নিউমেরাস ওয়েজ আছে। সো সেগুলোকে অবশ্যই কাজে লাগাবেন এবং অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। তারপরও আমাদেরও সীমাবদ্ধতা আছে, সেটাও আশা করি খেয়াল রাখার চেষ্টা করবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংকস ফর আপনাদের সাথে আবারও দেখা হবে। আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামতটা যদি আপনি একটু চ্যাট সেকশনে দেন, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয় যে ক্লাসটা আপনাদের ভালো লাগছে কিনা বা ক্লাসের ব্যাপারে কোনো যদি সাজেশন থাকে সেটাও আপনি বলতে পারেন। সো আজকের ক্লাসটা কেমন লাগলো আপনার মতামতটা কাইন্ডলি জুমের চ্যাট সেকশনে জানিয়ে দেবেন এবং যে লিংকটা দেওয়া হয়েছে স্টাডি অ্যাব্রোডের ব্যাপারে যদি কোনো ইন্টারেস্ট থাকে, ইউ ক্যান গো টু দ্যাট লিংক এন্ড সাবমিট ইউর রেজিস্ট্রেশন। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর টাইম, মে আল্লাহ ব্লেস ইউ। আমি লিভ নিচ্ছি, ক্লাসটা এ পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম, হ্যাভ আ গুড নাইট এভরিওয়ান।